মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও রক্তদন্তিনীর রোষ। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর এবং গল্পটির কলমে আমি সৌরভ, প্রধান চরিত্রে তারানাথ ও মণিমালা। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও রক্তদন্তিনীর রোষ। হাতঘড়িটা সময় জানান দিচ্ছে বিকেল 5টা। এখন গ্রীষ্মকাল, তাই সূর্যের আলো এখনো বেশ কিছু সময় থাকার কথা, কিন্তু চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে ঘন কালো মেঘ বিরাজমান। বৈঠকখানার বাইরে গাছপালার দোলনি জানান দিচ্ছে বাইরের আবহাওয়া। মাঝে মধ্যেই তীব্র আলোর ঝলকানির সাথে সাথে প্রকাণ্ড শব্দ করে মেঘের গর্জন শোনা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ঝড় শুরু হতে চলেছে। সামনে আমার দিকে চেয়ে বসে রয়েছে তারানাথ। মুখের ঘন গোঁফদাড়ির মাঝে একটা মুচকি হাসির রেখা ফুটে আছে। আমি তার দিকে তাকাতেই সে বলে উঠল, তোমার প্রতীক্ষার অবসান হয়েছে, কিশোরী এসে গেছে। সকাল থেকে মনটা বড় ব্যাকুল ছিল, কাজে কমে মন বসছিল না। ঠিক তাই কিশোরীকে না জানিয়েই আমি আগে ভাগে চলে এলাম তারানাথের সাথে গল্প করতে। যদিও কিশোরীকে সাথে না নিয়ে আসার পেছনে একটি কারণ আছে। তা হলো গত সপ্তাহে কিশোরী বলেছিল তার এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে। আবহাওয়ার এমন গম্ভীর রূপ দেখে ভেবেছিলাম হয়তো কিশোরী আজ আসবে না। তবে তারানাথ যখন বলল কিশোরী এসে গেছে, তখন সেটা সত্যি না হয়ে যায় না। এমন সময় সত্যি সত্যি ঘরের ভেতর কিশোরী প্রবেশ করল, আর আমিও তারানাথের দিকে বিস্মিত চোখে তাকালাম।
ভবিষ্যৎ বলে দেওয়ার মতো অসম্ভব এক শক্তি তারানাথের হাতের মুঠোয়। শুধু ভবিষ্যৎই নয়, অতীতের সব কিছুই অসাধারণ দক্ষতায় তারানাথ বলে দিতে পারে। সেটা প্রথমবার এসেই আমি বুঝেছিলাম। যখন আমার সমস্ত তিথি নক্ষত্র তারানাথ হুবহু বলে দিচ্ছিল, আমি তো বেশ চমকেই গেছিলাম। ঠিক তেমনি আমাকে চমকে দিয়ে তারানাথ এখন বলল, অত অবাক হওয়ার কিছু নেই। এই মধুসুন্দরী দেবীর আশীর্বাদ, তোমরা তো জানো, তার কৃপাতেই আমার এই ক্ষমতা অর্জন। বৈঠকখানার ভেতর প্রবেশ করতে না করতেই পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে তারানাথের দিকে বাড়িয়ে দিয়ে কিশোরী বলল, এই এই নিন ঠাকুরমশাই, এটা আপনার জন্য আমাদের তরফ থেকে সামান্য উপহার। ঠাকুরমশাই, আপনি দয়া করে আর আপত্তি করবেন না। তারানাথ এবার একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে একটা সুখ টান দিয়ে তার মেয়ে চারিকে ডেকে চা আর সাথে তেলে ভাজা মুড়ি নিয়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই চারি এসে সব সরঞ্জাম দিয়ে গেল। চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে আমি বললাম, ঠাকুরমশাই, আপনার জীবনে তো অনেক ভয়ানক কাহিনী, ভয়ানক ঘটনা ঘটেছে। বাইরের এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে একটা রোমহর্ষক গল্প বলুন তো দেখি। মানে ঘটনা একটা রোমহর্ষক ঘটনা বলুন না, বেশ জমে যাবে। সিগারেটে একটা মোক্ষম টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ বুজে বেশ কিছুক্ষণ তারানাথ ভাবতে লাগলো। তারপর সিগারেটের ফিল্টারটা পাশে থাকা নারকেলের মালায় গুঁজতে গুঁজতে তারানাথ বলল, বেশ, আজ আমি তোমাদের আমার ভবঘুরে জীবনের মধ্যে থেকে এক অভিজ্ঞতার কথা বলছি, শোনো। এই কথা প্রায় 30-32 বছর আগেকার। আমি তখন বাউন্ডুলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াতাম। কখনো এই গাছের নিচে তো দিন 10-15, পরে কোনো নদীর তীরে, আবার কখনো কোনো শ্মশান ভূমিতে, আবার হয়তো কোনো মন্দিরের চাতাল। যখন যেখানে ভালো লাগে তখন সেইখানে গিয়ে উঠতাম। অবশ্য সবটাই ভালো লাগার উপর নির্ভর করে না। কোনো গ্রামে বা গৃহস্থের বাড়িতে আগাম বিপদের আভাস পেলে সেখানে গিয়ে উপস্থিত হই, যাতে আসন্ন বিপদ থেকে সেখানকার লোকেদের উদ্ধার করতে পারি। আমার গুরু আমাকে বলেছিলেন, যখন যেখানে কাউকে বিপদে দেখবে, 7-5 না ভেবে আগে এগিয়ে যাবে, তার পাশে গিয়ে দাঁড়াবে। গুরুর কথাকে শিরোধার্যে রেখে আজীবন কাটিয়ে দিলাম। তো সেরকমই পলাশপুর নামের এক গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় টের পেলাম গ্রামটা স্বাভাবিকের তুলনায় কেমন যেন থমথমে হয়ে রয়েছে। মনে মনে একটা বিপদের আভাস পেলাম। কিশোরী তারানাথকে থামিয়ে তার গল্পের মাঝেই বলে উঠল, এই তো গল্প একেবারে জমে উঠেছে দেখছি। তারানাথ খানিক চুপ থেকে একটু মৃদু হাসি নিয়ে তারানাথ বলল, সে তো তোমরা জানো, মধুসুন্দরী দেবীর কথা ভুলে গেলে নাকি? হ্যাঁ, আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় আগাম বিপদ বার্তা। এসব সাধারণ মানুষের অনুভূতির বাইরে। অনুভব না করতে পারলে তোমাদের কথায় বলে বোঝানো সম্ভব নয়। একটা অদ্ভুত দুর্গন্ধ টের পাচ্ছিলাম ওই গ্রামের বাতাসে। পথে চলতে চলতে এক পরিত্যক্ত কালী মন্দির দেখতে পেলাম। মনে মনে স্থির করলাম সেখানেই থেকে যাই কটা দিন। অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি গ্রামের পরিস্থিতি জানার জন্য। আমার বেশভূষা দেখে মন্দিরে পুজো দিতে আসা লোকজন আমার কাছে ছুটে আসত আশীর্বাদ নেওয়ার জন্য। বলা ভালো, তাদের কাছে আমি জানতে পেরেছিলাম
এই গ্রামের বর্তমান অবস্থার কথা। একদিন এক স্ত্রীলোক আলু থালু বেশে কাঁদতে কাঁদতে হাত জোর করে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতে শুরু করলো, বাবা ঠাকুর, আপনার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাই। স্ত্রীলোকটির এমন আকস্মিক কথায় আমি বেশ অবাকই হলাম। সে আবার বলতে লাগলো, সবাই বলে 1 মাস আগে নাকি আমার ছেলে মারা গেছে, কিন্তু কিন্তু আমি সে কথা বিশ্বাস করি না। সে প্রতি রাতে আমার স্বপ্নে আসে, আমার কাছে আদর চায়। সে বলে তার নাকি ঘুম আসে না। আমার নিমাইকে কতদিন নিজের হাতে খাওয়ায়নি বাবা ঠাকুর। জানি না কেন আপনাকে দেখে আমার মনে হলো আপনি হয়তো আমায় সাহায্য করতে পারবেন। আমার খোকাকে ফিরিয়ে আনুন, আমার খোকাকে ফিরিয়ে আনুন আপনি। আমি প্রাণ ভিক্ষা চাইছি আপনার কাছে। ও বাবা ঠাকুর, আমার খোকাকে খুঁজে এনে দিন না। এই কথা শেষ হতে না হতেই পাশ থেকে 2-3 জন মহিলা প্রায় ঝাঁপিয়ে পড়লো অভাগিনী মায়ের ওপর। জোরপূর্বক তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল আমার সামনে থেকে। কিন্তু যেতে যেতে সেই অভাগিনী ভিক্ষুকের মতো কাঁদতে কাঁদতে একটাই কথা উড়ে যায়, ও বাবা ঠাকুর, আমার খোকাকে খুঁজে এনে দিন না। আমি যে পারছি না ওকে ছাড়া। বাবা ঠাকুর, খুঁজে এনে দিন না। বুঝলে কিশোরী, এমন বুক ফাটা কান্না পাথরকেও গলাতে পারে। আমি তো সামান্য মানুষ মাত্র। তার এই কান্না শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। কৌতূহলবশত করজোড়ত দাঁড়িয়ে থাকা বাকি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম, এই গ্রামের সবার অলক্ষ্যে কিছু ঘটে চলেছে, তা আমি বিলক্ষণ বুঝতে পারছি। এবার তোমরা না লুকিয়ে সম্পূর্ণটা বলো। এই মায়ের হৃদয় বিদারক কান্না যে সহ্যেরও বাইরে। এই কথা শুনে একে অপরের মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল। তার মধ্যে থেকে খগেন নামের এক বৃদ্ধ ব্যক্তি আমার সামনে এগিয়ে এসে বড়জোর করে বলতে লাগলো, নমস্কার ঠাকুর মশাই, আমার নাম খগেন মাইতি। মাস 7 ধরে এখানে বাচ্চাদের অপমৃত্যু ঘটছে। যে মহিলাটি আপনার সামনে এসে কাঁদছিল, তার বছর 7 একটা ছেলে ছিল। এই গত মাসে অমাবস্যার পরের দিন সকালে শ্মশানে মৃত অবস্থায় পাওয়া যায়। আগের রাত থেকেই সে নিখোঁজ ছিল। আর যখন তাকে পাওয়া যায় তখন মৃতদেহ দেখে চেনার উপায় ছিল নি যে ওর দেহ ওইটাই। এতটাই ক্ষত বিক্ষত হয়ে গেছিল সেই দেহ যে চোখে দেখার মতো নয়, একদমই চোখে দেখার মতো নয়। আপনাকে কি আর বলবো ঠাকুর মশাই, সেই যে বিভৎস দৃশ্য আমরা দেখেছি। কি বলো ভাই? সেই যে বিভৎস দৃশ্য আমরা দেখেছি, সেই দৃশ্য কখনো ভোলার নয়। কি চোখ মুখের অবস্থা ছিল ওর, দেখলে একেবারে বুক ফেটে যায় গো। অবাগিটা আর বাচ্চাকে বাঁচাতে পারলো নি গো, আর বাচ্চাকে বাঁচাতে পারলো নি। হে ভগবান, আমাদের রক্ষে করো ভগবান। আমি এবার বিস্ময় নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি অবস্থায় পেয়েছিলে তাকে? সেই বয়স্ক ব্যক্তি উত্তর দিল, সে বলার মতো নয় ঠাকুর, একেবারেই বলার মতো নয়। গোটা গ্রাম খুঁজেও যখন নিমাইকে পেলাম না, তখন আমাদের মাথায় আসে ওই আমাদের গাঁয়ের শ্মশানের কথা। কারণ নিমাইয়ের আগেও যে সকল বাচ্চাদের পাওয়া গিয়েছিল, সেগুলো সব ওই শ্মশান থেকে উদ্ধার হয়েছিল। আর সবার মৃতদেহ নিমাইয়ের মতোই সারা শরীরে ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছিল। দেখলেই ঠাউর হবে, শরীরে এক ফোঁটাও রক্ত নেই, যেন কেউ রক্ত শুষে নিয়েছে 1 নিমিষের মধ্যে। ফুলে ভেবে থাকা দেহটা যেন 1 নিমিষে চুপসে গেছে। শরীর একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হাত পা দুটো যেন দুমড়ে মুচড়ে কেউ যেন বেঁকিয়ে দিয়েছে। দেহের চামড়া কুঁচকে প্রায় ঝুলে পড়েছে। শরীরটা দেখে মনে হচ্ছিল যেন একটা
জল জ্যান্ত কঙ্কাল, আর ওই কঙ্কালের ওপরের অংশটা যেন শুধু চাদরের চামড়া। তবে ঠাকুর মশাই, সবচেয়ে বিভৎস ওদের মুখগুলো দেখলে হাড় হিম হয়ে যাবে। আমি তো প্রথম বাচ্চাটার মুখ দেখার পর বাকিদের দিকে আর তাকাতেও সাহস পাইনি। কে তাকাবে অমন দেহের দিকে? আমি জিজ্ঞেস করলাম, ঠিক কিরকম সেটা যদি খুলে বলো তাহলে বুঝতে সুবিধা হলেও হতে পারে। এই আসলে কার কাজ? এই বয়স্ক ব্যক্তি বলল। ঠাকুর মশাই, কি আর বলি, বড়ই ভয়ানক দৃশ্য। চোখের সামনে যেন ফুটে উঠছে বাচ্চাগুলোর মুখ। চোখের মনি উল্টে গিয়ে যেন ভেতরে ঢুকে গেছিল। সাদা অংশ চোখে ঠেলে বেরিয়ে আসছিল। মুখ বিশাল বড় করে হাঁ করা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, প্রতিটি বাচ্চার মৃতদেহেরই ঘাড়ের হাড় ভাঙা ছিল। আমি বৃদ্ধ ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলাম, গলার পাশে কি কোনো ক্ষতচিহ্ন ছিল? হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ। কিন্তু কিন্তু আপনি কি করে বুঝলেন বলুন দেখি? ঘাড়ের ঠিক পাশে, মানে গলার কাছে কেমন যেন কামড়ানোর দাগ ছিল, বেশ বড় আর গভীর। কিন্তু এত বড় কামড়ানোর দাগ আমরা আগে কখনো দেখিনি। আমাদের গ্রামে কোনো বন্য প্রাণীর অত্যাচারও নেই। তবে তবে কার শিকার হচ্ছে এই বাচ্চারা, এর কোনো সঠিক উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। একের পর এক বাচ্চারা শিকার হয়েই যাচ্ছে ওই অপরিচিত ভয়ের। না জানি আমাদের গ্রামে কি অশুভ শক্তি নেমে এসেছে। ঠাকুর, এ ঠাকুর, আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের রক্ষা করো। আচ্ছা, যে বাচ্চারা শিকার হচ্ছে তাদের বয়স? ওই ধরুন না, 5 থেকে 12 বছরের বাচ্চারাই বেশি শিকার হচ্ছে ওই অযাচিত ভয়ের। ভদ্রলোক এবার বিনয়ের সুরে বলল, ঠাকুর মশাই, আমাদের গ্রামের নিরীহ নিষ্পাপ বাচ্চাগুলোকে এ যাত্রায় রক্ষা করুন বাবা ঠাকুর, এ যাত্রায় রক্ষা করুন। কিছুতেই এই মৃত্যু আটকাতে পারছি না কেউ। কড়া পাহারা দিয়েও কোনো লাভ হচ্ছে না। কিভাবে যে বাড়ির ভেতর থেকে বাচ্চাগুলো উধাও হয়ে যাচ্ছে তা বুঝতেই পারা যাচ্ছে না। এমনকি তাদের পাশে শুয়ে থাকা বাবা মায়েরাও টের পাচ্ছে না। নিমাইয়ের মা তো শোকে পাগলই হয়ে গেল শেষ পর্যন্ত। ওই কিছুক্ষণ আগে আপনার কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চাইতে এসেছিল যে মহিলা, সে তো পুরো পাগল হয়ে গেল তার ছেলের শোকে। শুধু ও নয়, এখানে উপস্থিত এই যে নিতেই, বলাই, বিষে আর ওই ভোম্বলের ঠাকুমা, এরা সবাই তাদের বাচ্চাদের হারিয়েছে। আমার ঘরেও আমার নাতনিটা রয়েছে। এই তো সেদিন 5-এ পড়ল। খুব খুব ভয় হচ্ছে ঠাকুর, খুব ভয় হচ্ছে। কিছু একটা করুন ঠাকুর, কিছু একটা করুন। আপনি যে আমাদের শেষ ভরসা, কিছু একটা করুন ঠাকুর, আমাদেরকে বাঁচান, আমাদেরকে এই যাত্রায় বাঁচান ঠাকুর, আমাদেরকে এই যাত্রায় বাঁচান। বলেই হাউ মাউ করে কেঁদে উঠল সেই বৃদ্ধ। আমি সান্ত্বনার সুরে তাদের আশ্বস্ত করলাম, ভয় পেও না তোমরা। আমি যথাসাধ্য চেষ্টা করব শিশুদের উপর থেকে এই মৃত্যুর ছায়া সরাতে। আমার উপর ভরসা করো। এখন যে যার গৃহে ফিরে যাও। মৃত্যুর কোল থেকে তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না, তবে গ্রামের বাচ্চাদের আর মৃত্যুর কোলে ঢলে পড়তে দেব না। একটাই অনুরোধ, রাতের বেলা কেউ আর বাড়ির বাইরে থেকো না। পাহারায় যারা রয়েছে শুধু তারা চাইলে বাইরে থাকতে পারো। সব শিশুদের বাড়িতেই রেখো। দিনের আলোতেও কাজছাড়া করো না, সবসময় চোখে চোখে রেখো। হিসেব মতো আগামীকাল রাতেই অমাবস্যা তিথি লাগবে। আর সেই অভিশপ্ত রাতে কোনো শিশু যাতে মৃত্যুর শিকার না হয় তার জন্য আজ রাতেই আমি রক্ষা কবচ প্রস্তুত করব। আর পাহারায় রয়েছে যারা, তারা যে যার বাড়ি গিয়ে শিশুদের হাতে পরিয়ে দিয়ে আসবে। মধ্যরাতের আগে একবার এই স্থানে এসো, আমি তোমাদের রক্ষা কবচগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, পড়ানোর পর সেই শিশুদের ও বাড়ির লোকেদের সতর্ক করে দিও যেন কোনো প্রকারেই কবচগুলো হাত থেকে খোলা না হয়। তোমরা এখন এসো, যাও। গ্রামবাসীরা প্রণাম সেরে একে একে যে যার বাড়ি রওনা দিল। মনস্থির করলাম মা রক্ষাকালীর যজ্ঞে বসব। যজ্ঞের আয়োজন করতে হবে, তবে সবার আগে স্নান সেরে
সূচি বস্ত্র পরা দরকার। মন্দিরের সেই বটতলা থেকে কিছু দূরে একটা পুকুর আছে। লোকেদের জিজ্ঞেস করে সেখানে উপস্থিত হলাম। স্নানের জন্য সান বাঁধানো ঘাটে সিঁড়ি পেয়ে পুকুরে নামছি। এমন সময় ঘাটের কাছে জলে একরাশ ঢেউ তুলে উঠে এলো এক রমণী। সাদা থান পরিহিতা সেই রমণীর মুখ ঢাকা, এক হাত সমান ঘোমটা দিয়ে। বুঝতে পারলাম বৈধব্যের শিকার হয়েছে সে। খুব অল্প বয়সে এই স্বামী হারা হয়েছে বেচারি। জল থেকে উঠে আমাকে সামনে দেখে নিজের কোমল মধুর কণ্ঠস্বরে আমায় জোরহাত করে বলল, প্রণাম নেবেন ঠাকুর। তা বাচ্চাদের উদ্ধার করতে এসেছেন নিশ্চয়ই। এই যাত্রায় রক্ষা করুন আমার বাচ্চাদের। আমার নিজের তো সন্তান নেই, কিন্তু এখানকার প্রতিটা বাচ্চা আমার নিজের চেয়ে কিছু কম নয়। তাদের মৃত্যুর খবর যে আমার ভেতর থেকে খুবলে খাচ্ছে। মহিলাটি ঘোমটার ভেতর নিজের চোখের জল মুছল, সেটা বুঝতে পারলাম। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আর কোনো শিশুকে যেন মায়ের কোল ছাড়া না হতে হয়, সেই কাজেই লাগবো এখন থেকে। তুমি চিন্তা করো না মা, তোমার বাচ্চাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে জলে নামতে লাগলাম। সেই রমণীয় মাথা নেড়ে জল থেকে ঘাটে সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো। মহিলাটি চলার ভঙ্গি এবং নিটোল শারীরিক গঠন দেখে আমি মোহিত হয়ে চেয়ে রইলাম। এমন সময় ঘাটের সব সিঁড়ি ভেঙে উঠে সেই যুবতী রমণী আমার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, কি হলো বাবা ঠাকুর, স্নান হয়ে গেল আপনার? মহাচ্ছন্ন ভাবে মাথা নেড়ে নাসূচক উত্তর দিলাম, এই ঘাট বড়ই পিছল, দেখবেন নয়তো পড়ে গিয়ে শেষে সর্বনাশ ঘটবে। বলেই সেই সারা শরীর জলের স্রোতে দোল খেতে থাকা পদ্ম ফুলের মতো দোলাতে দোলাতে চলে গেল। লাস্যময় এই নারীর মোহে যে কতক্ষণ ডুবেছিলাম তা জানি না। সঙ্গীত ফিরল যখন ঘাটে একদল গ্রামের লোক স্নান করতে এলো। আমার দেখে তারা ঘাটেই দাঁড়িয়ে রইল। স্নান হয়ে যাওয়ার পর আমি উঠে যেতেই একে একে সবাই নামল। মনটা বড় অপরাধ বোধে ভুগতে লাগলো। একজন বিধবা বধূর দিকে কামুক ভাবে তার জন্য নিজের প্রতি ঘৃণা হতে লাগলো। এর আগে সাধনায় থাকাকালীন কত প্রেতনি, ডাকিনী, যোগিনী, পিশাচিনী ও অপদেবীরা আমায় কামের প্রতি প্রলুব্ধ করবার চেষ্টা করেছে, কিন্তু কেউ আমার মনকে কামের বশবর্তী করতে পারেনি। আর আজ শেষে কিনা একজন গৃহবধূর দিকে কুনজর দিলাম। ঠিক করলাম যজ্ঞের আগে কিছুক্ষণ ধ্যানে বসতে হবে। নিজের শরীর ও আত্মা দুটোকেই পবিত্র করা দরকার। আমার অন্তরাত্মা অশুদ্ধ হয়েছে এবং তা নিয়ে মা রক্ষাকালীর যজ্ঞ আমি করতে পারবো না। স্নান সেরে বটতলায় ফিরে ধ্যানে মগ্ন হলাম। গভীর ধ্যানের পর যখন চোখ খুললাম তখন সূর্যাস্ত হয়ে গেছে। এখন মন অনেকটাই হালকা লাগছে। মনের মধ্যে পাপ বোধ আর নেই। এখনই যজ্ঞ আরম্ভ করতে হবে, নয়তো সঠিক সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারবো না। যজ্ঞ সম্পন্ন হলো। মা রক্ষাকালীর আশীর্বাদ প্রাপ্ত রক্ষা কবচগুলি তৈরি করলাম। নির্ধারিত সময় গ্রামের লোকেরা এসে সেগুলি মাথায় ঠেকিয়ে আমার থেকে নিয়ে গেল। খানিকটা স্বস্তি পেলাম মনে মনে, কিন্তু জানি এত সহজেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। যে শিশুদের বলি দিচ্ছে নিজের কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে, সে থেমে থাকবে না। এটা তো সবে শুরু। পরদিন সকাল হতেই ঠিক করলাম গ্রামটা একটু ঘুরে দেখব এবং শিশুদের মায়েদের সাথে কথা বলব। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে। সত্যি কি সুন্দর শস্য শ্যামলা এই গ্রাম। পথের দুধারে সোনালি ধান ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট পুকুর, ডোবা এবং ডোবার চারপাশে ঘিরে রয়েছে শালুক ফুলে। কিছুক্ষণ পর উপস্থিত হলাম গ্রামের মাঝখানে একটা পুরো অশ্বত্থ গাছের নিচে বাঁধানো চক্রাকার বেদির সামনে। সেখানে বসেছিলেন গ্রামের মোড়ল এবং দু চারজন ব্যক্তি। আমায় আসতে দেখে জোর হাত করে গ্রামের মোড়ল বললেন, প্রণাম নেবেন ঠাকুর মশাই।
আপনার কথা মতো বাচ্চাদের হাতে রক্ষা কবচ পরানো হয়েছে, আশা করি তারা সুরক্ষিত থাকবে। এখনই এতটা নিশ্চিত হওয়া উচিত হবে না, কারণ যে শিশুদের ক্ষতি করছে সে তো আর চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে না। আমি একটু শিশুদের মায়ের সাথে কথা বলতে চাই কিছু দরকারি বিষয় সম্পর্কে। দয়া করে যদি কেউ একটু আমার সাথে থাকেন তাহলে সুবিধাই হয়। না না, এইভাবে বলছেন কেন? আপনি আদেশ করুন। এই কানু, তুই ঠাকুরের সাথে যা তো। বিলম্ব না করে কানু আমাকে নিয়ে গেল সেই সব শিশুদের বাড়ি। কোনো বাচ্চাকেই আমি তাদের নিজ গৃহে পেলাম না। এক গৃহবধূকে জিজ্ঞেস করলাম। আমি তো বারে বারে সতর্ক করেছিলাম অমাবস্যা শেষ না হওয়া পর্যন্ত কোনো শিশুকে যেন বাড়ির বাইরে না ছাড়া হয়। আজ রাতেই অমাবস্যা তিথি, কবচ পড়েও কিন্তু বিপদ কাটেনি। আজ রাতেই বলি যদি আটকানো যায় তাহলে যে ক্ষতি করছে তার কার্যসিদ্ধিতে বাধা পড়বে, এবং তন্ত্রমতে একবার যদি কোনো প্রক্রিয়া বাধা পড়ে তাহলে সেই উদ্দেশ্য আর সফল হয় না। তখন এই নৃশংসতা এমনি বন্ধ হয়ে যাবে। গৃহবধূটি বলল, ঠাকুর, আমাদের বাচ্চারা প্রতিদিনের মতো আজকেও তাদের মণিমার বাড়ি গেছে। মণিমালা আমাদের গ্রামেরই বউ, বড় অভাগী সে। ভগবান ওর কোলে না দিল কোনো সন্তান, না দিল স্বামীর সোহাগ। সে এখন বেদবা। তার স্বামী কিভাবে মারা গেছে বলতে পারো আমার? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবো। গায়ের সকলে তো এটা জানে। পাশ থেকে নীলিমার স্বামী বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বউ, তুমি ঠিক কয়েছো। গায়ে সকলে তো জানে। এ ময়নাপুর গায়ের মেয়ে মণিমালাকে বিয়ে করে নিয়ে আসে এই গায়ের নিতে রক্ষিত। নিতেরা বড় গরিব, জঙ্গলে কাঠ কেটে হাটে বিক্রি করে যে পয়সা পেত তাতে তাদের কোনো রকমের সংসার চলতো। আপনি দেখলে বুঝতে পারবেন তাও মশাই, মণিমালা বড় সুন্দরী, পুরুষ মানুষ তো দূর, এমনকি মেয়ে বউরা ওর থেকে চোখ সরাতে পারতো নি। সন্দেহ প্রবণ নিতে এটাই সব সহ্য করতে পারতো নি, একদম দু চোখকে সহ্য করতে পারতো নি। এরপর থেকে বরের কথা মতো দিন রাত এক হাত ঘুমটা টেনে ঘোরাফেরা করতো মনি। সে তার স্বামীকে খুবই ভক্তি শ্রদ্ধা করতো। নিতে এটা তো কম অত্যাচার করেনি। ঘরের বাইরে দিনে দুপুরে সব সময় সে ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখে। এদিকে 7 বছর আগে তার স্বামী কাঠ কাটতে গিয়ে এক দুর্ঘটনায় মারা যায়। সবই চলে যাওয়ার পরেও মেয়েটা এখনো তার আদেশ মেনে চলে। বাচ্চাদের সাথে তার এত ঘনিষ্ঠতার কারণ কি? বেচারি এত পোড়া কপাল, সে ভগবান তার কোলে একটা বাচ্চা দিলনি। সে বড়ই বাচ্চাদের ভালোবাসত। গ্রামের প্রতিটা শিশুই এখন তার সন্তান সমূহ। বাচ্চারা তার কাছে পছন্দের সব খাবার খায়, নিজের হাতে তাদের নাইয়ে দেয়, গপ্প শোনায়, মাঝে মাঝে কোলের শিশুকে ঘুম পাড়িয়ে তার মায়ের কাছে দিয়ে যায়। আমরা আমাদের বাচ্চাদের ওর কাছে পাঠিয়ে নিশ্চিন্তে থাকি, জানি যে বাচ্চাদের কোনো ক্ষতি হবে নি ওর কাছে থাকলে। তাই জন্যই তো গায়ের সব বাচ্চারা মণিমার কাছে গিয়ে তার আদর যত্ন খায়। স্বামীর কথা শেষ হতে নীলিমা বলে উঠল, এখন যদি বাচ্চাদের আটকে রাখি তাইলে মেয়েটা কি নিয়ে বাঁচবে বলুন দেই ঠাকুর মশাই। কাল বিলম্ব না করে কানুকে বললাম, কানু, মণিমালার বাড়িতে আমাকে নিয়ে চলো তো। কথা মতো সেখানে পৌঁছালাম। গিয়ে দেখি ছোট্ট একটা চালা ঘরের ছাউনি দেওয়া একটি বাড়ি। সামনের বড় উঠোনটা দেখে শিশুদের কোলাহল ভেসে এলো। শিশুরা কেউ কেউ আনমনে সেখানে খেলছে, আবার কেউ গাছের পাকা ফল খেতে ব্যস্ত। অন্যদিকে বাচ্চা ছেলে মেয়েদের একদল পুতুল খেলায় মস্ত। হঠাৎই কানে এলো একটা মিষ্টি সুমধুর নারী কণ্ঠ। সেই কণ্ঠধ্বনি যেন ছড়া কেটে কেটে বাচ্চাদের কিছু শোনাচ্ছে। গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগলো। ভালোভাবে একটু দেখতেই লক্ষ্য করলাম আগের দিনের সেই রমণী। আজকেও তার দিকে চোখ যেতেই হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। মনে হতে লাগলো এক ছুটে সেই নারী শরীরকে আলিঙ্গন করি। মধুসুন্দরী দেবী আমাকে যতটা না আকৃষ্ট করেছিল তার চেয়ে বেশি বোধ হয় এই রমণীর রূপে আমি মহাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। হঠাৎই কানুর ডাকে আমি সঙ্গীত ফিরে পেলাম। বাবা ঠাকুর কি হইল আপনার? আপনি ঠিক আছেন তো? এমন হঠাৎ চুপ করি দাঁড়িয়ে পড়লেন যে? ও বাবা ঠাকুর শুনতে পাইতেছেন? ও
ও বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। শিশুদের মায়েরা ঠিকই বলেছে, মণিমালার কাছে এরা যথেষ্ট নিরাপদ। অকস্মাৎ সেই মিষ্টি কণ্ঠস্বর আমার ঠিক পেছন থেকে বলে উঠল, এই অভাগীর কুটিরে আপনার পায়ের ধুলো দিলেন বাবা ঠাকুর, আমি ধন্য হলাম। আসুন, এখানে আসন গ্রহণ করুন, অল্প কিছু জল বাতাসা গ্রহণ করুন। আমি আর তার দিকে না তাকিয়ে বললাম, না না, এখন আমায় যেতে হবে, এখন অনেক কাজ বাকি। বলে বটতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অনিয়ন্ত্রিত হয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলি সেই ভয়ে আর তার দিকে তাকালাম না। অপরাধ বোধ নিয়ে এসে পৌঁছালাম বটতলায়। কানু মোড়লের সবার সেই গাছের বেদির কাছে আমাকে পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে গেল। আমি ওখান থেকে আমার আস্তানা পর্যন্ত এইটুকু পথ একাই এসেছি। মনে আমার ঝড় বইছে এখন। কেন আমি ওইভাবে মণিমালাকে কুনজরে দেখছি? কি হচ্ছে আমার? কোনো উত্তরই পাচ্ছি না। এই তোল পার করা মন নিয়েই মন্ত্র জপে নিয়োজিত হলাম। দুপুর থেকে শুরু হলো মন্ত্র জপ। সূর্য কখন অস্তে চলে গিয়ে রাতের আঁধার ঘনিয়ে এসেছে তা জানি না। গ্রামের সকলে দৌড়েটে যে যার বাড়িতে প্রবেশ করে গেছে। শুধু কয়েকজন গ্রামবাসী মশাল আর লাঠি হাতে গ্রাম পাহারা দিতে বেরিয়েছে। অমাবস্যা তিথির আগমন হয়েছে কিছু আগে। মন্ত্র জপ করতে করতে নিজের অজান্তেই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। স্বপ্নের মধ্যে দেখলাম লাল পাড় সাদা শাড়ি পরিহিতা এক শ্যামবর্ণ ষোড়শী সধবা বালিকাকে, যার এক ঢাল কোঁকড়ানো কালো চুলের রাশি কোমর ছাপিয়ে গেছে। দুহাত চাঁকা পলা ও সোনার ভারী কাপনে সুসজ্জিত। গায়ে নানান সোনার অলঙ্কারের আবরণ শোভা পাচ্ছে। তার কপালে উজ্জ্বল হয়ে আছে লাল বড় সিঁদুরের টিপ এবং স্মৃতি ভর্তি সিঁদুর। এমন বেশভূষা দেখে চিনতে অসুবিধা হলো না যে ইনি স্বয়ং মা রক্ষা কালী। কানের পাশে কেউ যেন ফিসফিস করে বলল, কি তারানাথ, তোর সাধনা তোর এতটুকুই? বাধা পড়ে গেলি তো। তোর এই একটা ফুল আরো একটা মায়ের কোল খালি করে দিল। যা গিয়ে দেখ কি সর্বনাশটাই না করে বসলি। তোকে তোর অন্তরের সব মোহ মুছে ফেলতে হবে, তবেই তো পারবি এই মৃত্যু খেলা আটকাতে। তোর কানে কানে আমি একটা মন্ত্র দিচ্ছি, যা জপ করলে তুই কিছুতেই নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবি না, আর তাতেই পারবি তুই সমস্যার সমাধান করতে। যা। এরপর মা আমার কানে একটা মন্ত্র দিলেন, যা আমি তোমাদের বলতে পারবো না, সেটা মায়ের নিষেধ আছে। এই মন্ত্র পৃথিবীর কোনো তন্ত্রের বই, কোনো পাঁচালি অথবা পুঁথিতে লেখা নেই। হঠাৎই একরাশ কান্না আমার স্বপ্নের ঘোর কাটিয়ে দিল। চারিদিকে চেয়ে দেখি ততক্ষণে ভোর হয়ে গেছে। পাখির কোলাহলে ভোরের আকাশ বাতাস মুখরিত হচ্ছে। স্বপ্নে মায়ের কথাগুলো মনে পড়তে বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল। মনে মনে ভাবলাম, সত্যি কি আরো একটি শিশুর প্রাণ চলে গেল? নিজেই সেই ব্যাপারে খোঁজ খবর করতে যাব, এমন সময় দেখি একদল গ্রামবাসী পরিচয় করতে করতে আমার দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে। তাদের দেখে আমিও তাদের কাছে এগিয়ে গেলাম। দলের সবার সামনে আছেন মোড়ল মশাই। শেষে আমার কিছু জিজ্ঞেস করার আগেই একজন উত্তেজিত হয়ে বলে উঠল, এ কি হলো বাবা ঠাকুর? আপনি তো বলেছিলেন আপনার রক্ষা কবচ আমাদের গ্রামের বাচ্চাদেরকে রক্ষা করবে, কিন্তু কোনো কিছুই তো করতে পারলো না। আপনি তো বলেছিলেন সব ঠিক হয়ে যাবে, তাহলে আবার কেন কেন আরো একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেল? আমাদের জবাব দিন, আমাদের জবাব দিন ঠাকুর মশাই, আমাদের জবাব দিন। মোড়ল মশাই খানিক ধমকে সুরে তাকে থামিয়ে দিয়ে বললেন, কি হচ্ছে কি হরেন?
খবরদার ঠাকুর মশাইয়ের সাথে এভাবে কথা বলো না। উনি ঈশ্বরের দূত, ওনার সাথে এমনভাবে কথা বলার সাহস হয় কোথা থেকে? অমুককে হরেন নামের ওই ব্যক্তি মাথা নত করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর আমার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আমি হরেনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি দয়া করে রুষ্ট হবেন না। আসলে ও বেটা একটা মূর্খ, কিছুই জানে না। আমি মোড়ল মশাইকে থামিয়ে দিয়ে বললাম, আহা ঠিক আছে, আমি রুষ্ট হইনি, কিন্তু কি হয়েছে সেটা আমায় খুলে না বললে কি করেই বা সমস্যার সমাধান করব? এবার মোড়ল মশাই বলতে শুরু করলেন, গায়ের আরো এক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল রাতে নিজের মায়ের সাথে শুতে গিয়েছিল, কিন্তু আজ ভোর রাত থেকেই তার মা তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। হাঁক ডাক করে সবাইকে বিষয়টা জানায়। বাড়ির চারিদিকে, এমনকি পুরো গ্রাম খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি তাকে। আমাদের তাই আশঙ্কা তাকেই বলির জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে গত রাতে। আমাদের খুব ভয় ভয় দিন কাটছে ঠাকুর মশাই। সেই জন্যই গ্রামের এত লোক উত্তেজিত হয়ে আপনার কাছে ঝাঁপিয়ে পড়েছে। আপনি ওদের একটা পথ দেখান। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, শ্মশানের সেই দিকটা খুঁজে দেখা হয়েছে যেখান থেকে শিশুদের মৃতদেহগুলি পাওয়া গেছিল? আগে হ্যাঁ বাবা ঠাকুর, একদল লোক আর তার সাথে কয়েকজন ডোমকে পাঠানো হয়েছে ওইদিকে। যদি বলাইয়ের মৃতদেহ পাওয়া যায় তবে ডোমেদেরই তো সব করতে হবে। কথাটা শুনে বড় আশাহত লাগলো আমার। নিজেকে ধিক্কার দিতে শুরু করলাম মনে মনে। পারলাম না আরো এক শিশুকে রক্ষা করতে। হঠাৎই কি যেন আমার কানের কাছে বললো একটা নাম, মণিমালা। গ্রামের সবাইকে আমি আশ্বস্ত করে রওনা দিলাম মণিমালার বাড়ির উদ্দেশ্যে। আমাকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই রমণী ব্যস্ত হয়ে দৌড়ে এসে বলল, একি বাবা ঠাকুরজি, কি পরম সৌভাগ্য আমার। আসুন বাবা ঠাকুর, এইখানে বসুন, আমি এখনই জল বাতাসা নিয়ে আসছি। আমার মতো অভাগীকে আজ অন্তত একটিবার আপনার সেবা করার একটু সুযোগ দিন। কোনো কথা না বলে গম্ভীর মুখে উঠোনের এক কোণে পেতে রাখা আসনের উপর গিয়ে বসলাম। একটা মাটির থালায় কিছু বাতাসা আর অন্য হাতে ধরে রাখা মাটির গেলাস আমার দিকে নিচু হয়ে এগিয়ে দিল সেই নারী। আমি তাকে বললাম, মা, একজন সন্ন্যাসীর সামনে গৃহের মেয়ে বধূকে কেমন করে আসতে হয় তা নিশ্চয়ই তোমার জানা নেই, নয়তো এই দুঃসাহস তুমি করতে না। আমার কথায় খানিক দমে গিয়ে সেই রমণী তখন আঁচল ঠিক করে খানিক দূরে সরে গিয়ে বলল, ক্ষমা করবেন বাবা ঠাকুর, আসলে দুহাত জোড়া থাকায় বেসামাল হয়ে পড়েছিলাম, অপরাধ নেবেন না। তাছাড়া মনটাও আজ বড্ড খারাপ। আমার আরেক বুকের ধন বলাই যে নিখোঁজ হয়ে গেছে, তাই। যাই হোক, আমার এখন অনেক কাজ। আসলে অপরাধীকে খুঁজে পেতেই হবে, তবেই আমি এই গ্রাম থেকে বিদায় নেব। আর এটাও প্রতিজ্ঞা করছি, আর কোনো মায়ের কোল খালি হতে আমি দেব না। শিশু বলি বন্ধ হবেই এবার। গম্ভীর স্বরে কথাগুলো বলে জল বাতাসা গ্রহণ না করেই সেখান থেকে উঠে চলে গেলাম। যাওয়ার আগে ভালোই বুঝলাম মণিমালা আমাকে প্রলুব্ধ করতে না পেরে ভেতরে ভেতরে আক্রোশে ফুঁসছে। কিন্তু সে কি আর জানে, মনে মনে মা কালীর সেই মন্ত্র জপ করে যাচ্ছিলাম যাতে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি। সবটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। তাই এবার আসল ব্যবস্থা করতে হবে। বটতলায় পৌঁছে কিছুক্ষণের মধ্যেই গ্রামের কিছু মানুষের দ্বারা খবর পেলাম যে পূর্বস্থানের শ্মশানের ভেতর বলাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। আগে শিশুদের মতো তারও সেই করুণ পরিস্থিতি হয়েছে। কষ্টে চোখের কোণে জল এলো। হিসেব মতন এখনো 1 মাস বাকি পরবর্তী অমাবস্যা তিথি আসছে। বলাইয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে তার বাড়ির উঠোনে। সাদা চাদরে আপাত মস্তক মোড়ানো হয়েছে ছোট্ট শরীরটাকে। কারণ তার যা বিভৎস অবস্থা তা দেখলে গ্রামের লোকজন ভয় পাবে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় একটি বাচ্চা ছেলে, যার বয়স প্রায় 9 কি 10 হবে,
আমার হাতে কিছু একটা গুঁজে দিয়ে চুপি চুপি দৌড়ে ভিতরের মাঝে কোথাও মিশে গেল। হাতে গোঁজা জিনিসটাকে দেখলাম, সেটা একটা চিঠি। লক্ষ্য করলাম মোড়ল মশাই আমার দিকে আর চোখে নজর রাখছে। আমি তাই ওই চিরকুটটা নিজের পরনের ধুতির খুঁটে বেঁধে নিলাম গোপনে। দাহ কার্য সেরে নিজের আস্তানায় ফিরলাম। এতক্ষণ মন অস্থির হয়েছিল চিরকুটের লেখাগুলো পড়ার জন্য, তাই কাল বিলম্ব না করে এক মনে চিরকুটের ভাঁজ খুলে লেখাগুলো পড়তে উদ্যত হলাম। বাবা ঠাকুর, আমার প্রণাম নেবেন। আমি বকুল। আপনার সামনে সোনা বউয়ের নাম ভাস করার পর গায়ের মোড়ল মশাই আমার স্বামীকে ডেকে শাসিয়ে গেছেন যে ফের যদি আমি আপনার সাথে কথা বলা বা দেখা করার চেষ্টা করি তাহলে আমাকে শুদ্ধ আমার পরিবারকে গ্রাম ছাড়া করবেন। সেই ভয়ে আমার স্বামী আমাকে গৃহবন্দী করেছে। তাই আপনাকে না বলতে পারা জরুরি কথাগুলো আমার ছেলেকে দিয়ে লিখিয়ে আপনার কাছে পাঠালাম। আপনি কথাগুলো না জানলে যে আমার ছেলেটাও হয়তো আর বাঁচবে না। ওই সোনা বউই আসলে বাচ্চা চুরির পিছনে দায়ী। এটা আমরা গায়ের বেশিরভাগ মেয়েরাই মনে করি, কিন্তু পুরুষ মানুষরা এই কথা মানতেই চায় না। কে জানে কোন মোহজালে জড়িয়ে তাদের মাথা খেয়েছে ওই ডাইনি। মোড়ল মশাইয়ের খুব ঘনিষ্ঠ ওই পাপী মেয়ে মানুষ। অনেক প্রমাণ পেয়েছি আমরা মায়েরা তার বিরুদ্ধে, কিন্তু মোড়লের আর নিজেদের স্বামীদের ভয়ে কেউই মুখ খুলতে পারি না। যে মায়েদের খুল খালি হয়ে গেছে আপনি বরং তাদের কাছে একবার জিজ্ঞেস করুন, অনেক কথা জানতে পারবেন। আর কিছু লেখার সময় নেই, তাই এখানেই শেষ করছি। সবশেষে বলবো, একমাত্র আপনি এই গ্রামে এমন পুরুষ মানুষ যাকে আমরা মায়েরা ভরসা করতে পারি। আমাদের বাচ্চাদের রক্ষা করবেন বাবা ঠাকুর। লেখাগুলো পড়ে এখন আরো অনেকটা ধোঁয়াশা মন থেকে কেটে গেছে। তাহলে এবার আমাকে অলৌকিক জগতের সাথে সাথে লৌকিক জগতেরও সর্বশ্রেষ্ঠ খেতাবধারী এই পুরুষগুলোর সাথেও লড়াই করতে হবে। মনে মনে ঠিক করলাম গোপনে ওই মণিমালার ওপর নজর রাখতে হবে। আজ আমি ওর সামনে গিয়ে মায়ের স্বপ্নে পাওয়া সেই মন্ত্র জপ করায় বুঝতে পেরেছি যে ওই মহিলার দেহে অসম্ভব অশুভ শক্তির বাস, যা সাধারণ কোনো মানুষের শরীরে থাকতেই পারে না। তাছাড়া একটা কথা ভেবে বড়ই আশ্চর্য লাগছে যে এই মহিলা এই গ্রামে নতুন নয়, বহু বছরের পুরনো বাসিন্দা। যে মেয়েটা শুরু থেকে গ্রামে শিশুদের নিজের সন্তানের মতো ভালোবেসে এসেছে, সে হঠাৎ বিগত কয়েক মাস ধরে এমন পরিবর্তন হলো কি করে? তবে কি কোনো অশুভ শক্তির সাধনায় লিপ্ত হয়েছে? এমন সম্মোহনী শক্তি তো সাধারণ কোনো মানবীর মধ্যে থাকে না। সেদিন রাতে স্থির করলাম আমি গোপনে মণিমালার ওপর নজর রাখব। যেমন ভাবনা তেমন কাজ। সন্ধ্যের অন্ধকার নেমে আসার পরে আমি খুব সন্তর্পণে এগিয়ে চললাম মণিমালার বাড়ির উদ্দেশ্যে। পথঘাট প্রায় ফাঁকা। আকস্মিক আক্রমণের ভয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। গ্রামের মেঠো পথ ধরে আমি এগিয়ে চললাম। মণিমালার বাড়ির বাইরে পা রাখতে অদ্ভুত একটা অনুভূতি হলো আমার। মনে হলো এই বাড়ির চারপাশ ঘিরে রয়েছে এক অশুভ ইঙ্গিত। মণিমালার বাড়ির বাইরে এক বটগাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। নিষ্পলক ভাবে চেয়ে থাকলাম মণিমালার বাড়ির উঠোনের দিকে। মধুসুন্দরী দেবীর নাম নিয়ে আমি ভালো করে গাত্রবন্ধন করে নিলাম, যাতে কোনো অশুভ শক্তি অতর্কিত আক্রমণ করতে না পারে। এভাবে প্রায় অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎই দেখলাম মণিমালার বাড়ির দরজা আস্তে আস্তে খুলে গেল এবং সেই খোলা দরজার ভেতর থেকে বেরিয়ে এলো মণিমালা। কিন্তু এ কি অদ্ভুত দৃশ্য! সে যেন নিজের পায়ে না হেঁটে হাওয়ায় ভেসে এগিয়ে চলেছে সামনের দিকে। আমি আরো ভালোভাবে বটগাছের গুড়ির আড়ালে লুকিয়ে পড়লাম, যাতে করেও সে টের না পায় যে সেও ছাড়া কোনো দ্বিতীয় ব্যক্তি এখানে রয়েছে।
একইভাবে হাওয়ায় ভেসে ভেসে সে তার উঠোন পেরিয়ে বেরিয়ে গেল বাইরে এবং নিমিষের মধ্যেই যেন অদৃশ্য হয়ে গেল। মনে মনে একবার ভাবলাম তার পিছু নেওয়াটা ঠিক হবে কিনা, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল তার সম্মোহনী শক্তির ক্ষমতা। মণিমালা ওভাবে অদৃশ্য হয়ে যাওয়ার পর আমি খানিকক্ষণ ধ্যানে বসলাম, আর কি দেখতে পেলাম জানো? তারানাথ হঠাৎই আমাদের দিকে এই প্রশ্নটা ছুঁড়ে দিল। আমরা খানিক স্তম্ভিত হয়ে বসে রইলাম। আমাদের মনে হতে লাগলো আমরা যেন সমস্ত কিছু প্রত্যক্ষ করছি, অন্তত আমি যেন সমস্ত কিছু প্রত্যক্ষ করছি তারানাথের এই গল্পের মাধ্যমে। সত্যি মানুষটার মধ্যে কিছু ক্ষমতা থাকুক আর না থাকুক, গল্প বলার ক্ষমতাটা অসম্ভব সুন্দর, যা একইভাবে শ্রোতাদের ধরে রাখতে পারে। জানি না তারানাথের গল্পের মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা রয়েছে। মাঝে মাঝে বিশ্বাস করতে মন চায়, কিন্তু পরক্ষণেই যখন তারানাথের এই বৈঠকখানা ছেড়ে শহরের রাস্তায় পা দিই, তখনই অতিলৌকিক ঘটনা বিশ্বাস করাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। কিন্তু তারানাথের গল্প বলার ক্ষমতায় এই সমস্ত ঘটনা সত্যি প্রচণ্ড জীবিত বলে মনে হয় আমার এবং কিশোরীর। একবার কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম, সে নিষ্পলকভাবে তারানাথের দিকে তাকিয়ে রয়েছে। বুঝলাম সেও ঠিক আমার মতোই গল্পের মধ্যে ঢুকে গেছে। সেও যেন চোখের সামনে দেখতে পাচ্ছে সমস্ত ঘটনাটা। বাইরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, তার সাথে যোগ দিয়েছে মেঘের গর্জন। আলো আঁধারিতে ঢেকে যাওয়া তারানাথের এই বৈঠকখানা বড়ই মায়াবী লাগছে। আজকের এই গল্পের গতি যতই এগোচ্ছে ততই শরীরে শিহরণ দিয়ে যাচ্ছে বারবার। সত্যি তারানাথের সাথে হয়তো বৃষ্টির কিছু একটা সম্পর্ক আছে। আমরা যতবারই তারানাথের কাছে গল্প শোনার জন্য আসি, ততবারই আমাদের পিছু নেয় পবনদেব এবং ইন্দ্রদেব। হয়তো তারানাথের সাথে এনাদের কিছু যোগাযোগ থাকলেও থাকতে পারে। তারানাথ এই প্রশ্নটা করে আমাদের দিকে অপলকভাবে চেয়ে আছে। আমি বলে উঠলাম, ধ্যানের মাধ্যমে কি দেখতে পেলেন ঠাকুরমশাই? একটু খুলে বলুন না। তারানাথ আমাদের দিকে হাত বাড়িয়ে দিল। বুঝলাম তারানাথের গল্পের মাঝে একটু ধূমপান প্রয়োজন। আমি তৎক্ষণাৎ পকেট থেকে পাসিং শোর প্যাকেট হাতড়ে তার মধ্যে থেকে একটি সিগারেট বের করে এগিয়ে দিলাম তারানাথের দিকে। তারানাথ সেটি সন্তুষ্ট মনে গ্রহণ করে অগ্নি নিক্ষেপ করল। পরক্ষণেই তারানাথ একটু রহস্য করে বলে উঠল, দেখলাম একটা ধুধু শ্মশান ভূমি, সেখানে এক জ্বলন্ত ধুনির সামনে বসে রয়েছে এক যুবক এবং তার ঠিক পাশে বসে রয়েছে এক কাপাল, আর তাদের সামনে একটি মেয়ের মৃতদেহ রাখা রয়েছে এবং সেই মৃতদেহটা মণিমালার। অন্তর্দৃষ্টি আমাকে যা দেখালো তা দেখে আমার রীতিমতো আত্মারাম কেঁপে উঠল। মণিমালা যদি মারা গিয়ে থাকে তাহলে এই গ্রামে যে মণিমালা সেজে রয়েছে সে তাহলে কে? পরক্ষণেই দেখলাম ওই মৃত মণিমালার দেহটাকে নিয়ে পাশবিক অত্যাচারে মেতে উঠেছে যুবক এবং ওই কাপালিক। তারা প্রায় হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়লো এই মৃতদেহটার ওপর। হঠাৎই একটা খটাস শব্দে আমার ধ্যান ভঙ্গ হলো। চোখ চেয়ে দেখলাম আমার সামনে মণিমালার বাড়ির উঠানে এক ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এইমাত্র ধ্যানের মধ্যে যে যুবকটি ছিল হুবাহু সেই। আমি প্রায় পাথরের মূর্তির মতো সেই স্থানেই অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ বাদে দেখলাম একটি বাচ্চা মেয়ে
হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলো সেই যুবকটির কাছে। বাচ্চা মেয়েটি উপস্থিত হওয়ার সাথে সাথে সেই যুবক বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে গেল। মনে মনে সাহস সঞ্চার করে আমি তাদের পিছু নিলাম। বেশ খানিকক্ষণ এভাবে তাদের পিছু নেবার পর আমি এসে পৌঁছালাম শ্মশানের সেই স্থানে, যে স্থান কিছুক্ষণ আগে আমি ধ্যানের মাধ্যমে দেখেছিলাম। অপেক্ষাকৃত একটি ঝোপের আড়ালে গিয়ে গা ঢাকা দিলাম এবং সবটা চাক্ষুষ করতে লাগলাম। এখানকার বাতাস আরো ভারী এবং আরো অস্বস্তিকর। বাতাসে গম গম করে উচ্চারিত হচ্ছে এক মন্ত্রোচ্চারণ। যেখান থেকে মন্ত্র উচ্চারণের শব্দ পাওয়া যাচ্ছে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। যজ্ঞের হলুদ আগুনের ছটায় অনাবৃত্ত ঊর্ধ্বাঙ্গজা ভস্মের এবং ছাইয়ের আস্তরণে ঢাকা, এক মাথা ঘন কালো চুল, গলায় নানান প্রাণীর হাড়ের মালা, হাতের বাজু ও গলায় নানাবিধ তাবিজ ও কবচ, মুখ ঢেকে রয়েছে ঘন গোপদারির আস্তরণে। দুটো দুটো হিংস্র জল জলে চোখ দৃশ্যমান। কপালে আঁকা রয়েছে লাল রক্তের তিলক এবং বাম দিকের গালের কিছুটা অংশ হাফলানোর দাগ। বড়ই ভয়ানক দেখাচ্ছে সেই কাপালিককে, এবং এও বুঝতে পারলাম কিছুক্ষণ আগের ধ্যানের মধ্যে দেখা সেই কাপালিকটি হলো এই কাপালিক, যে মন্ত্র উচ্চারণের সাথে সাথে বাম হাতে ধরে থাকা এক মরার ফুলির ওপর বন বন করে ঘুরিয়ে চলেছে মানুষের গরুর হাড়। কাপালিকটি হাত নেড়ে আদেশ করে এই বাচ্চা মেয়েটিকে বলতে বলল। প্রায় সম্মোহিতের মতো সেই মেয়েটি বসে পড়ল তার পাশে, এবং পরক্ষণে দেখলাম তার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হচ্ছে, হাত পা গাছের লতা দিয়ে বেঁধে রাখা হচ্ছে। প্রায় এই দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে সামনের দিকে চেয়ে বসে রইলাম। কাপালিকের পেছন খানিক দূরে নদীর পাড়ের আলো আধারিতে দেখতে পেলাম কালো মতো মানুষের আকৃতির একটা কিছু উবু হয়ে বসে একটা মানুষের মৃতদেহ কাঁচা কুবলে খাচ্ছে। ভালো করে দেখতেই বুঝলাম সেই কাপালিকের পোষা পিশাচিনী, যে নিজের কাজ ঠিক মতো করায় পুরস্কার স্বরূপ ওই মৃতদেহকে খাবার হিসেবে পেয়েছে। এবারে দেখলাম অঘরি এতক্ষণ যে প্রক্রিয়া করছিল তা সম্পন্ন হয়েছে, এবং ওই নরকরটি আর উরুর হাড় পাশে সরিয়ে রেখে এবারে দুহাত তুলে নিল যজ্ঞকুণ্ডের পাশে রাখা আরো একটা নরকরটি। তাতে দলদল করছে লাল কাঁচা রক্ত। এবার সে ওই রক্ত পরম তৃপ্তিতে করটি থেকে কয়েক ঢোকি পান করে ফেলল। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রকৃতির তাণ্ডব লীলা। ভয়ানক শব্দে বাজ করতে লাগলো, সাথে তীব্র আলোর ঝলকানি, এবং শুধুমাত্র সেই অঞ্চলে শুরু হলো ভীষণ ঝড়, যার জেরে জঙ্গলের গাছগুলো দোল খেতে লাগলো বিপজ্জনক ভাবে। নদীর জল হাওয়ার সাথে মিশে বড় বড় ঢেউয়ের আকারে তীরে আছড়ে পড়তে শুরু করলো সশব্দে। এত হাওয়ার গতিতে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। এবারে শোনা গেল হাড় কাঁপানো শয়ে শয়ে শেয়ালের কান্নার শব্দ। সবাই সমস্বরে ডেকে যেন আবাহন করছে কোনো এক ভয়ানক অশুভ শক্তিকে। খানিক বাদে সব যেন হঠাৎ শুরু হয়েছিল, তেমনি আবার শেষও হয়ে গেল। প্রকৃতি আবারও শান্ত ও ভারী বাতাসে সমৃদ্ধ হয়ে গেল। কিন্তু এবারে নাকে এলো এক বিকট পচা গন্ধ। গা গুলিয়ে উঠতে লাগলো সেই গন্ধে আমার। নিজেকে কোন রকমের সামলে নিয়ে সামনের দিকে আবার দৃষ্টি রাখতেই নজরে এলো আরো এক অদ্ভুত হাড়হিম করা দৃশ্য। যজ্ঞের আগুনের এক পাশে কালো নিবিড় অন্ধকার তৈরি হয়েছে, যেন পৃথিবীর সব অন্ধকার এই স্থানে পুঞ্জীভূত হয়েছে। এরপর
কিছুক্ষণের মধ্যেই সেই অন্ধকার থেকে আবির্ভূত হলো বিশাল দৈর্ঘ্যের এক নারী মূর্তি, যা লম্বায় প্রায় 15 থেকে 16 ফুট তো হবে। অত্যন্ত কুরূপা সেই নারী মূর্তি, যার দিকে দৃষ্টি পড়তেই আমার মেরুদণ্ড দিয়ে হিমেল স্রোতের প্রবাহ নেমে গেল। সারা শরীরে তার বস্ত্রের কোনো চিহ্ন নেই। দেহের বর্ণ কালো এবং গঠন কঙ্কালসার। মাথার চুল শত শত সাপের ন্যায় হাওয়ায় কিলবিল করছে। দানব সদৃশ্য দাঁত ও পায়ের আঙুলের ডগায় সুচালো সাদা নখের শাড়ি, গলায় নরমুন্ডের মালা। সবচেয়ে বিভৎস হলো তার মুখমণ্ডল। আগুনের ভাঁটার মতো জ্বলন্ত দুটি চোখ বন বন করে ঘুরছে। বিরাট বড় মুখগহ্বর, যার মধ্যে দেখা যাচ্ছে দুপাটি জুড়ে অসংখ্য সুচালো দাঁতের সমারোহ, এবং ঠোঁটের দুকোণায় বেরিয়ে আছে হাতির দাঁতের ন্যায় বড় বড় দুটি কষের দাঁত, যা রক্তে মাখানো। এই দুপাটি দাঁতের শাড়ির মাঝখান দিয়ে বেরিয়ে এসেছে একটি বিশালাকার জিহ্বা, যা লক লক করতে করতে স্পর্শ করছে মাটিকে। এমন পৈশাচিক ভয়ানক চেহারা দেখে বুকের ভেতরটা শূন্য হয়ে গেল আমার। মনে মনে অপদেবীকে চিনতে পেরে নিজের মনেই বললাম, এ যে রক্তদন্তিনী। তারানাথের গল্পের মাঝেই হঠাৎই আমি বলে উঠলাম, রক্তদন্তিনী কি ঠাকুরমশাই? এটা কি কোনো দেবী? এতক্ষণ যাবৎ এক টানা বিরামহীনভাবে গল্প বলার পর ঠাকুরমশাই এবার চুপ হলেন। আমি এবং কিশোরী আমরা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। বুঝতে পারলাম যে গল্পের আসরে এবার কিছুটা বিরতির সময় এসেছে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে বসে একটু অপেক্ষা করো। আমি একটিবার ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি ভালো করি। অনেকক্ষণ হলো গড়গড়ায় টান দিই না, তাই মনটা কেমন উসকুস করছে। অল্প কিছুটা সময় বসে অপেক্ষা করো, তার মধ্যেই আমি ফিরে আসবো। যদি মনে হয় তাহলে চারিকে বলে 2 পেয়ালা চাও খেতে পারো। না না ঠাকুরমশাই, আমরা এখন আর চা খাবো না। শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বারে বারে এভাবে বিরক্ত করার কোনো মানেই হয় না। তাছাড়াও চা খাওয়ার ইচ্ছা এখন আর নেই। আপনি বরং নিশ্চিন্ত মনে গড়গড়া সেজে আনুন। যান, আমরা এখানে বসে অপেক্ষা করছি, কেমন? আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। তোমরা তাহলে বসো, আমি একবার ভেতর থেকে ঘুরে আসি বড়। এই কথা বলে ঠাকুরমশাই এবার সোজা চলে গেলেন কক্ষের ভেতর। তিনি চলে যাওয়া মাত্রই আমি অগ্নি দৃষ্টিতে কিশোরীর দিকে তাকালাম। সে আমার চোখের চাউনি দেখে বুঝে গেল যে তার ওপর রীতিমতন এক মারাত্মক রকমের ঝড় আছড়ে পড়তে চলেছে। আমি কিছু বলে উঠবার আগেই সে কাঁচুমাচু মুখে কাতরভাবে বলে উঠল, এই রে। কিশোরীর সেই রকম কাঁচুমাচু মুখ দেখে আমার ভীষণ হাসি পেয়ে গেল। সেই হাসি চেপে রাখলাম বহু কষ্টে। কিশোরী সিগারেটের প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে একটা নিজে নিয়ে একটা দিল আমাকে। ঠাকুরমশাই একবার যখন গৃহের ভেতর গিয়েছেন তখন আর বেশ কিছুটা সময় এদিকে আসবেন না। তিনি এক মনে গড়গড়া সাজাবেন এখন, সে ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে এবং সম্মানে অনেক উপরে, তাই আমরা কোনো দিন তার সামনে আজ অবধি ধূমপান করি না। এই সময় তিনি আর আসবেন না এই কথা নিশ্চিত হয়েই এবার সিগারেটে আগুন ধরালাম। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট সিগারেটের ফিল্টার 2টো আমরা ছুঁড়ে ফেলে দিলাম মাঝ উঠানে। ধূমপান শেষ হওয়া মাত্রই চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে জানালো যে আমাদের আর চা লাগবে কিনা। কিশোরী চারির কথায় সম্মতি জানালে মেয়েটা মৃদু হেসে
পুনরায় প্রবেশ করল রান্নাঘরে আমাদের জন্য চা করতে। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই চারি আমাদের জন্য গরম 2 পেয়ালা চা আর কিছু চাল কলাই ভাজা নিয়ে এসে হাজির হলো। ঠাকুর মশাই এবার ঘরের বাইরে বেরিয়ে এলেন জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে। তিনি আমাদের মুখোমুখি বসে গড়গড়া নলে মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে লম্বা টান দিতে লাগলেন। বেশ কয়েকবার গড়গড়ায় টান দেওয়ার পর তিনি নিজে থেকেই পুনরায় বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। রক্তদন্তিনী এক অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর অপদেবী, যাকে প্রতি অমাবস্যা তিথিতে কোন তন্ত্র সাধক যদি পরপর 101টা শিশুর বলি দেয়, তাহলে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হওয়ার আশীর্বাদ লাভ করে এবং সেই সাথে অসম্ভব কিছু ক্ষমতার অধিকারীও হয়, যার দ্বারা সে পৃথিবীকে নিজের হাতের মুঠোয় করতে পারে। তবে কোনো সাধারণ তান্ত্রিক রক্তদন্তিনীর সাধনা করতে পারে না, কারণ এই অপদেবীর সাধনা প্রক্রিয়া অত্যন্তই জটিল এবং তাতে ভুলের কোনো জায়গা নেই। সামান্যতম ভুল সেই তান্ত্রিকের জীবনে ডেকে আনতে পারে এক বিভৎস মৃত্যু। একমাত্র অত্যন্ত শক্তিশালী ও তন্ত্রে গভীর জ্ঞান আছে এমন তন্ত্র সাধকই এই অপশক্তির সাধনা করতে পারে। রক্তদন্তিনীকে তান্ত্রিক বলি হিসাবে যে শিশুদের অর্পণ করে, তাদের এই অপদেবী জিহ্বায় পেঁচিয়ে ঘাড়ে কামড় বসায় এবং তা থেকে সব রক্ত শুষে খায় এবং তার সাথে শিশুর জীবনী শক্তিও শুষে নেয়, যার ফলে এমন শীর্ণকায় ও বার্ধক্যের চেহারা লাভ করে তারা। এছাড়াও বলি হওয়া শিশুদের আত্মাই অপদেবীর অধীনস্থ হয়। কোনোদিনই সেই সব আত্মার মুক্তি ঘটে না। তবে ভয়ঙ্করী অপদেবীকে একমাত্র মা রক্ষাকালী পারেন পরাস্ত করতে। আজ সন্ধ্যায় তাই মা রক্ষাকালীর যজ্ঞ করে আবারও রক্ষা কবচ নির্মাণ করেছে এবং তা এখন আমার হাতেই ধরা আছে। তবে এবারে কানে এলো এক পৈশাচিক কর্ণভেদী নারী কণ্ঠের শব্দ। কাপালিকের উদ্দেশ্যে হৃদস্পন্দনের গতি বন্ধ করে দেওয়ার মতো হুঙ্কার ফেরে রক্তদন্তিনী বলে উঠল, কোথায় আমার বলি? আমার যে বড় রক্তের পিপাসা পেয়েছে, এক্ষুনি আমাকে রক্ত দে। রক্ত চাই আমি, অনেক রক্ত চাই, না হলে মুখে রক্ত জমানো অট্টহাসির শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো। সে কপালে হাত জোর করে রক্তদন্তিনীর উদ্দেশ্যে বলল, এই যে মা তোর বলি তোর সামনে প্রস্তুত করে রেখেছি। এই শিশুকে তোর বলি হিসাবে দান করেছি, তুই গ্রহণ কর। এর রক্ত তোর পিপাসা মিটিয়ে শান্ত করবে। জয় মা। কথাটা শোনা মাত্র অপদেবী তার জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো এই একরত্তি মেয়েটির দিকে। ইতিমধ্যে মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। অসম্ভব প্রাণ ভয় এবং বাঁধনের যন্ত্রণায় সে চিৎকার করে কাঁদছে। আমি দেখলাম এটাই সঠিক সময়, আর কাল বিলম্ব না করে ঝোপের আড়াল থেকে এক লাফে বেরিয়ে এলাম। তীরের গতিতে ছুট লাগালাম যাতে শিশুটির হাতে অথবা গলায় সে রক্ষা কবচ পরিয়ে দিতে পারে। অনেক কাছে চলে এসেছি আর একটুখানি, তারপরই রক্ষা করতে পারবো তাকে। আশার আলোয় ভরে উঠেছে মন, কিন্তু না, ক্ষণিকের জন্য তৈরি হওয়া সেই আশার আলো হঠাৎ করেই দপ করে নিভে গেল। ছিটকে লুটিয়ে পড়লাম মাটিতে। সঙ্গে সঙ্গে হাত থেকে দূরে কোথাও ছিটকে পড়ে গেল সেই রক্ষা কবচ।
ক্ষণিকের পরেই বুঝতে পারলাম সেই পিশাচিনী হিংস্র কুকুরের মতো আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে আমার বুকের ওপর চেপে নিজের দু হাতে ধারালো নখগুলো বিদ্ধ করছে আমার বুকে, যেন এক্ষুনি আমার বুক চিরে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বার করে আনবে। কিন্তু তাকে বাধা দিতে আমি অপারগ, কারণ সেই কাপালিকের মন্ত্রে সারা শরীর এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে গেছে আমার। এক চুলো নড়বার শক্তি নেই, সারাটা শরীর সেই পিশাচিনী এবং অঘরীর মিলিত অত্যাচারের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। তবে তার চেয়েও বেশি মানসিক যন্ত্রণায় আমায় কাবু করে ফেললো যখন দেখলাম রক্তদন্তিনী ইতিমধ্যে নিজের জিহ্বায় পেঁচিয়ে ফেলেছে সেই বাচ্চা মেয়েটির ছোট্ট দেহটিকে এবং অজগরের মতন বাঁধন দিয়ে রুদ্ধ করছে তার শ্বাস বায়ু। তবে কি আজকেও পারবো না এই শিশুর প্রাণ রক্ষা করতে? কালের নিয়ম শেষ পর্যন্ত উল্টে গিয়ে আজকে তাহলে অশুভ শক্তির কাছে শুভ শক্তির পরাজয় ঘটবে। চোখ বুঝে এলো কষ্টে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। মনে মনে মা কালীকে স্মরণ করলাম। যখন সব আশা শেষ তখন মনে উদয় হলো এক অসম্ভব সাহস এবং অসম্ভবকে সম্ভব করার প্রবল ইচ্ছা শক্তি। এ নিয়েই মা কালীর আশীর্বাদ। মাও চান দুষ্টের আজ দমন হোক, তাই সেই শক্তি ও ইচ্ছা শক্তিকে ভর করে একটা শেষ চেষ্টায় মেতে উঠলাম। শুরু করলাম বন্ধন মুক্তির মন্ত্র উচ্চারণ। খানিক পরেই শরীর কিছুটা সচল হলো এবং এক মুহূর্ত দেরি না করে নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে ছুঁড়ে দিলাম সেই পিশাচিনীর দিকে। ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে সে মিলিয়ে গেল হাওয়ায়। আমার মন্ত্রের কাছে সেই কাপালিকটি হার মানতে শুরু করেছে। শেষ পর্যন্ত বন্ধন মুক্ত হয়ে মাটি থেকে উঠে দাঁড়ালাম। ক্ষণিকের জন্য মন আনন্দে ভরে উঠল। এইবারে পারবো ছোট্ট প্রাণটাকে বাঁচাতে। কিন্তু যখন দেখলাম রক্তদন্তিনী সেই শিশুকে জড়িয়ে পেঁচিয়ে রেখে ক্রমশ নিজের মুখের দিকে তুলছে, তখন মনে হলো অনেক দেরি হয়ে গেছে। কাপালিকের অর্থ হাসি এবং উল্লাস তখন দেখার মতো। ভয়ানক মরণ যন্ত্রণায় সেই শিশু আবারও জ্ঞান হারিয়েছে। এদিকে রক্ষা কবচটা কুড়িয়ে নিয়ে এসে তাকে পড়ানোর সময়টুকু আর নেই। তাহলে এখন উপায়ই বা কি? বিদ্যুতের ঝিলিকের মতো খেলে গেল মাথায় এক প্রখর বুদ্ধি। আত্মরক্ষার জন্য সাথে আনা কোমরের পেছন দিয়ে গোজা কৃপানটা বার করে রক্তদন্তিনীর জিহ্বায় পেঁচিয়ে ঝুলতে থাকা ওই শিশুর একটি পা ধরে তাকে দিলাম হালকা করে বসিয়ে। সাথে সাথেই পায়ের চামড়া ভেদ করে বেরিয়ে এলো তিন রক্তের ধারা। আর তারপরই ঘটে গেল বহু প্রতীক্ষিত সেই ঘটনা। রক্তদন্তিনী নিজের জিহ্বার প্যাঁচ থেকে মুক্ত করলো সেই শিশুকে, আর অত ওপর থেকে পড়তে থাকা তার ছোট্ট শরীরটাকে কোন রকমে লুফে নিয়ে মুখে জড়িয়ে ধরে বেশ খানিকটা দূরে পিছিয়ে সরে গেলাম। কারণ সামনে এখন যা ঘটবে তার থেকে তফাতে থাকাই শ্রেয়। ভয়ঙ্কর ক্রোধে বুঝতে বুঝতে এবার রক্তদন্তিনী গর্জন করে হুঙ্কার দিয়ে কাপালিকের উদ্দেশ্যে বলল, ওই পাপিষ্ঠ, এ কি করলি তুই? আমার ছলনা করলি, বলিতে খুঁত করে দিলি। এ বলি যে এবার আমার গ্রহণযোগ্য নয়, তবে আয়, তোর রক্তে আজ আমি আমার পিপাসা মেটাই। অট্ট হাসি করতে করতে সেই ভয়ঙ্কর অপদেবী নরাধম ওই কাপালিকের শরীরটা নিজের সুবিশাল এক হাতের মুঠোয় ধরে অপর হাত দিয়ে এক টানে তার মাথাটা শরীর থেকে ছিঁড়ে নিল এবং উন্মুক্ত গলা, শিরা ও ধমনী থেকে প্রবল বেগে নির্গত হতে থাকা রক্তের স্রোত মুখ হাঁ করে পরম তৃপ্তিতে পান করতে লাগলো। কি সাংঘাতিক সেই দৃশ্য! আজও মনে পড়লে আমার রক্ত হিম হয়ে আসে। শরীরের সব রক্ত পান করা হয়ে গেলে ওই অপদেবী সব শেষে অঘরীর মন্ত্রহীন শরীরটা ছুঁড়ে ফেলে দিল এবং কাটা মাথাটা সাথে করে নিয়ে অট্ট হাসি করতে করতে অদৃশ্য হয়ে গেল বাতাসে।
বর্ষা পর্ব যখন শেষ হলো ততক্ষণে আকাশের পূব দিকে ফর্সা হয়ে এসেছে, প্রকৃতির বাতাস স্বাভাবিক হয়েছে। এত কিছুর ভয়ঙ্কর দৃশ্য চাক্ষুষ করে সে কাপালিকে শিশু কখন যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তা খেয়ালই করিনি। শিশুটি এখনো আমার বক্ষ মাঝে সযত্নে ধরা রয়েছে, বেচারি ভয়ে সংজ্ঞাহীন অবস্থাতে ও ফোঁপাচ্ছে। পরদিন সকাল হতেই গোটা গ্রামে ওই হট্টগোল লেগে গেল। মণিমালার এবং মোড়লের বাড়ির সামনে তাদের ফ্যাকাশে হয়ে যাওয়া দেহটা পড়ে থাকতে দেখা গেল। তারপর আর কি, এরপর থেকে ওই গ্রামে একটু শিশুকে আর বলি হতে হয়নি। কেমন লাগলো কিশোরী আজকের গল্প? কিশোরীর উদ্দেশ্যে প্রশ্ন করে তারানাথ একটা মিটিমিটি হাসি হাসল। আমি উত্তরে বললাম, অসাধারণ ঠাকুর মশাই, যেন প্রত্যেকটা ঘটনা আমাদের চোখের সামনে ভাসছিল। কিন্তু ঠাকুর মশাই, আমার কেন জানি না মনে হচ্ছে আজকের এই গল্প শেষ হয়েও হলো না। আমার এই কথা বলার সাথে সাথেই ভালোভাবে লক্ষ্য করে দেখলাম তারানাথের চোখ মুখের একটা আমূল পরিবর্তন ঘটেছে। সে রহস্যময়ভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কে জানে, হয়তো রক্তদন্তিনীর সাথে তারানাথের আবার মুলাকাত হয়েছিল। আমি তারানাথের ওই রহস্যময় দৃষ্টিকে উপেক্ষা করে বলে উঠলাম, আজ তাহলে উঠি ঠাকুর মশাই, আবার না হয় আসবো। হ্যাঁ, সাবধানে যেও তোমরা। কি বিভূতির বলা কথা মতোই সত্যি কি আজকের গল্পটা শেষ হয়েও হলো না? তবে কি রক্তদন্তিনী আবার ফিরবে? হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও রক্তদন্তিনীর রোষ। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, গ্রামের বউ ও দেবীর চরিত্রে রবিনা, বকুলের চরিত্রে কস্তুরী, রক্তদন্তিনী ও মণিমালার চরিত্রে বর্ণিশা, নীলিমার চরিত্রে কণিকা, খগেন গ্রামের মোড়ল, নীলিমার স্বামী, গল্প পাঠ, গল্পের সূত্রধর এবং গল্পটির কলমে ও শব্দ গ্রহণ এবং স্পেশাল এফেক্টসে আমি সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যা।